হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26-এর পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর চ্যাপ্টার 2 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষিত এর আমরা একটি পর্ব আলোচনা করি। আজকে আমরা 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 2 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিজম বলতে কি বোঝো? সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিজম বলতে বোঝায় এমন একটি শিক্ষণ তত্ত্বকে বোঝায় যেখানে বলা হয় জ্ঞান এককভাবে নয়, বরং সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা ও সংস্কৃতির প্রভাবের মাধ্যমে গড়ে ওঠে। জ্ঞান স্বাভাবিকভাবে এককভাবে নয়, বরং সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা ও সংস্কৃতির প্রভাবে গড়ে ওঠে। অর্থাৎ সমাজে মেলামেশা, কথাবার্তা এইসবের মধ্যে দিয়ে জ্ঞান নির্মিত হয়। সামাজিক নির্মিতিবাদের এটাই হচ্ছে ধারণা। অর্থাৎ শিক্ষার্থী অন্যদের সাথে আলোচনা, সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। সামাজিক নির্মিতিবাদ হলো এমন একটি তত্ত্ব যেখানে জ্ঞান সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা ও সংস্কৃতির পরিবেশের মাধ্যমে গড়ে ওঠে। এখানে সহযোগিতামূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষককে সহায়কের ভূমিকা পালন করতে হয়। লিভ ভাইগটস্কি সামাজিক নির্মিতিবাদের প্রধান প্রবক্তা। তিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণার প্রবর্তন করেন, যেখানে সহযোগিতার মাধ্যমে শেখার গুরুত্বকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিজমের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিজমের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. শেখা একটি সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ সমাজের লোকজন, পরিস্থিতি, পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করি এবং তার থেকে জ্ঞান নির্মাণ করি। 2 হচ্ছে ভাষা ও যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই সামাজিকভাবে মেলামেশার জন্য আমাদের ভাষা এবং যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ কথাবার্তা, আলাপ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলগত কাজ ও সহযোগিতামূলক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষক পথ প্রদর্শক বা সহায়কের ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের সাথে শিক্ষণ বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, অথবা শিক্ষণ বিজ্ঞান কিভাবে পাঠ্যক্রমকে সহায়তা করে লেখো। পেডাগজি সম্পর্কে বলা হয় যে শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিজ্ঞানই হলো পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞান। অন্যভাবে বললে, শিক্ষণের ক্ষেত্রে যে কৌশল ব্যবহার করা হয় তাকেই বলা হয় শিক্ষণ বিজ্ঞান। আবার পাঠ্যক্রম বলতে বোঝায় নির্দিষ্ট বয়স ও মান সাপেক্ষে বিষয়বস্তু যার ভিত্তিতে শিক্ষাদান করা হয়। শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যক্রম আয়ত্ত করে, তাই বলা যায় শিক্ষণ বিজ্ঞান ও পাঠ্যক্রম গভীরভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ শিক্ষণ বিজ্ঞান আমাদেরকে কিভাবে শেখাতে হয় সেটার উপর গুরুত্ব দেয়, সেই কৌশলগুলো শেখায়। আর পাঠ্যক্রম বলে যে কোন বয়সে কি শিক্ষা দান করতে হবে সেটা আমাদের জানায়। পাঠ্যক্রমকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষণ বিজ্ঞানকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষকরা সঠিক শিক্ষণ বিজ্ঞান আয়ত্ত করবেন, তা না হলে পাঠ্যক্রমকে শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারবেন না। তেমনি শিক্ষার্থীরাও পাঠ্যক্রম আয়ত্ত করতে পারবে না। তাই বলা হয় শিক্ষণ বিজ্ঞান হল সেই সমস্ত শিক্ষণ প্রক্রিয়া বা আচরণ যা শিক্ষার্থীদের শিক্ষণকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে। তো এই কারণে পাঠ্যক্রম আর শিক্ষণ বিজ্ঞান পরস্পর সম্পর্কযুক্ত এবং এদের গুরুত্ব অপরিসীম। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষণ বিজ্ঞানের দক্ষতা বিকাশের প্রধান নীতিসমূহ আলোচনা করো, অথবা শিক্ষণ বিজ্ঞানের মাধ্যমে শিক্ষাদানের যে দক্ষতা বিকাশের মূল নীতিগুলি কি? তো শিক্ষণ বিজ্ঞানের মাধ্যমে শিক্ষাদানের যে বিষয়টি, তার দক্ষতা অর্জনের প্রধান নীতিগুলি হলো: 1. শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে শিক্ষার্থীরা বিষয়ের জ্ঞান অর্জনে উৎসাহিত হয়। 2. সমস্ত রকম শিক্ষণ প্রক্রিয়ায় শেখা প্রক্রিয়াকে কর্মগুলির যুক্ত এবং উপযুক্ত বিষয়গুলিকে রাখতে হবে এবং গবেষণা ও বৈজ্ঞানিক জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। বিদ্যালয়ের গৃহকে একটি সাংস্কৃতিক বৈচিত্র্যমূলক পরিবেশে সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার যথার্থতা মান বজায় রাখতে হবে এবং শিক্ষামূলক উদ্দেশ্যগুলি সুস্পষ্ট করতে হবে। নেক্সট হচ্ছে, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা দানের ব্যবস্থা রাখতে হবে। পাঠ্য বিষয় নির্দিষ্ট করার সময় সামাজিক প্রেক্ষাপটের কথা মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, শিক্ষণের মূল্যায়নের ব্যবস্থা রাখতে হবে। পরবর্তী পয়েন্ট, শিক্ষণের জন্য উপযুক্ত উপকরণ ও শিক্ষা প্রযুক্তির ব্যবহার করতে হবে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, একটি প্রয়োজনীয় এবং সময় উপযোগী পাঠ্যক্রম থাকবে। শিক্ষণ বিজ্ঞানের দক্ষতা অর্জনের ফলে, এক তো শ্রেণীকক্ষের পরিবেশ সুন্দরভাবে জ্ঞানমূলক পরিবেশ তৈরি করতে হবে। 2 হচ্ছে, এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থী শ্রেণীকক্ষের পরিবেশের মধ্যেই গবেষণা, বৈজ্ঞানিক জ্ঞান সমৃদ্ধ পরিবেশ পায়, যাতে অতি সহজে তার অভিজ্ঞতা অর্জন
সক্ষম হয়। বিদ্যালয়ের গৃহকে সাংস্কৃতিক বৈচিত্র্যময় পরিবেশে গড়ে তুলতে হবে, যাতে তাদের মূল্যবোধ গড়ে ওঠে, রুচিশীলতার বৃদ্ধি হয়। শিক্ষার্থীর যথার্থতা মান বজায় রাখতে হবে, শিক্ষার্থীদের শিক্ষার যথার্থতা মান বজায় রাখতে হবে এবং শিক্ষামূলক উদ্দেশ্য যাতে পরিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের ব্যক্তিগত বিকাশের প্রয়োজনীয়তার দিকে খেয়াল রাখতে হবে। সামাজিক প্রেক্ষাপটের উপর গুরুত্ব দিতে হবে এবং যথার্থ মূল্যায়নের ব্যবস্থা করতে হবে এবং পড়ানোর সময় অবশ্যই শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রযুক্তির ব্যবহার করতে হবে, যাতে পাঠ এবং যে বিষয়ে আমরা পাঠদান করছি সেটা সার্থকভাবে হয়, অর্থাৎ শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে এবং সময়ের মধ্যে যাতে পাঠ্যক্রম শেষ হয় তার দিকে খেয়াল রাখতে হবে। এই শিক্ষণ নীতিগুলির ভিত্তিতে শিক্ষণ বিজ্ঞানের উপযোগী শিক্ষণ দক্ষতা নির্মাণ করা হবে এবং শ্রেণীকক্ষে আদর্শ শিক্ষণ পরিবেশ নির্মাণের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হলো, শিক্ষকের জন্য কেন শিক্ষণ বিজ্ঞানের শিক্ষণ দক্ষতা অর্জন আবশ্যক উল্লেখ করো। শিক্ষণ হলো শিক্ষার্থীর শিক্ষক সমাজ পারস্পরিক সংযোগ সাধনের একটি প্রক্রিয়া, যার মূল ভিত্তি হলো প্রশিক্ষণ। শিক্ষণ বিজ্ঞান শিক্ষক হলেন এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। বিষয়বস্তুর লক্ষ্য উদ্দেশ্যগুলি যথাযথভাবে নির্মাণের জন্য উপযুক্ত শিক্ষণ পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষক যথাযথ বিষয়বস্তু, শিক্ষণ কৌশল ও শিক্ষণ প্রক্রিয়াগুলিকে নির্বাচন করেন এবং বিষয়বস্তু, কর্মপ্রক্রিয়া, কৌশলগুলির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ পরিবেশে অভিযোজনের সহায়তা করে। এর কারণে তাকে শিক্ষণ দক্ষতাগুলি যথাযথভাবে অর্জন করতে হয়। অর্থাৎ কি, যে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক কেন্দ্রবিন্দুর ভূমিকা পালন করে, সেই মূল যে বিষয়বস্তুটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এবং সেই বিষয়বস্তু থেকে লব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে প্রবাহিত হতে সাহায্য করে। অর্থাৎ যে আমরা কোনো একটি বিষয়কে নির্দিষ্ট করছি, সেটা পাঠদান শ্রেণীকক্ষে উপস্থাপন করছি এবং সেটা থেকে কি কি শিক্ষার্থীরা শিখবে সেটা শিক্ষকই তার মধ্যে তুলে ধরেন, যতই শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা হোক না কেন। তো এই জন্যে এই যে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতাকে পরিপূর্ণভাবে ক্লাসরুমে প্রয়োগ করার জন্য শিক্ষককে শিক্ষণ বিজ্ঞানে দক্ষ হয়ে উঠতে হয়। নেক্সট হচ্ছে, শিক্ষণ বিজ্ঞানের বিভিন্ন দক্ষতাগুলির নাম কি লেখো। শিক্ষণ বিজ্ঞানের বিভিন্ন দক্ষতাগুলি হলো, এক হচ্ছে পাঠের কাঠামো প্রস্তুতকরণ বা আয়োজন, পাঠ উপস্থাপন দক্ষতা, 3 হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, 4 হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা, 5 হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা, 6 হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর, 7 হচ্ছে শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা, পরেরটি হচ্ছে শিক্ষণ সহায়ক উপকরণের ব্যবহারের দক্ষতা, নেক্সট হচ্ছে পাঠ সমাপ্তকরণের পটুত্ব এবং পাঠদানের স্তর। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ কাঠামো প্রস্তুতকরণ বা আয়োজন বলতে কি বোঝো। পাঠ কাঠামো প্রস্তুতকরণ বা আয়োজন বলতে বোঝায় একটি পাঠ বা ক্লাসকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য পাঠের বিষয়বস্তু, লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, উপকরণ এবং কার্যক্রমকে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সাজানো ও বিন্যস্ত করা। এর মাধ্যমে শিক্ষক আগে থেকে ঠিক করেন কি বিষয় পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, কোন উপকরণ ব্যবহার করা হবে এবং কিভাবে শিক্ষার্থীদের শেখা যাচাই করা হবে। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়াকে সহজ, সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে করার জন্য পাঠকে পরিকল্পিতভাবে সাজানোই পাঠ কাঠামো বা প্রস্তুতকরণ বা আয়োজন। অর্থাৎ আমরা যে লেসন প্ল্যান বানাই সেটা হচ্ছে এই পাঠ কাঠামো বা আয়োজন বিষয়টিকে বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ কাঠামো কিভাবে প্রস্তুত করতে হয় আলোচনা করো। যে কোনো পাঠ সংগঠনের পূর্বে তার কাঠামো প্রস্তুতকরণ বা পাঠ সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার সংগঠনের শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক শিক্ষিকাগণ পাঠ সংগঠনের কাঠামো প্রস্তুত করেন এবং যে বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে তা করেন তা হলো, 1 উদ্দেশ্যের প্রেক্ষিতে পাঠের সূচনা করেন, 2 বিষয়বস্তু উপস্থাপনার রূপরেখা প্রস্তুত করে, পাঠের প্রধান ধারণাগুলি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের ব্যবস্থা করে, পাঠ উপস্থাপনের সময় প্রয়োজনীয় সহায়ক উপকরণ ব্যবহার করে এবং অবশেষে মূল ধারণাগুলি পুনরালোচনা করেন এবং মূল্যায়ন করেন। অর্থাৎ প্রথমে কিভাবে আমরা পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতাকে সংযুক্ত করব তার জন্য পাঠ সূচনা হয়, তারপরে উপস্থাপনের স্তরে বিষয়টিকে আমরা উপস্থাপন করি, তারপরে পাঠের ধারণাগুলি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হয় এবং তার জন্য যাতে বিষয়টি পূর্ব ধারণা, বর্তমান ধারণা এবং তার স্বাভাবিক জীবনের সাথে
একত্রিত হয় তার জন্য শিক্ষা উপকরণ ব্যবহার করা হয় এবং অবশেষে বিষয়টিকে আবার আলোচনা করানো হয় যাতে বিষয়টি তাদের কাছে সামান্যীকরণ হয়। এর থেকে বলা যায় যে একটি সুস্পষ্ট পাঠ কাঠামো শিক্ষার্থীদের বিভিন্ন ধারণা ও বিষয়গুলির মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা করে। এর ফলে পাঠের বৃহত্তর ফলশ্রুতির সঙ্গে শিক্ষার্থীর ব্যক্তিগত ফলশ্রুতিকে সংযুক্ত করা যায়। অর্থাৎ পাঠের বৃহত্তর যে লক্ষ্য রয়েছে সেটার সাথে শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদাকে সংযুক্ত করা হয়। নেক্সট হচ্ছে একটি সার্থক পাঠ সংগঠনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখো। একটি সার্থক পাঠ সংগঠনের ক্ষেত্রে 3টি দিকের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এক হলো পাঠের সূচনা অর্থাৎ আয়োজন বা পাঠ অবতারণা। 2 হচ্ছে উপস্থাপন অর্থাৎ পাঠের মধ্যম অংশ, উপস্থাপন, ব্যাখ্যাকরণ, উদাহরণ দান, প্রশ্নকরণ, সারাংশ এর অন্তর্ভুক্ত। সমাপ্তি হচ্ছে শেষ পয়েন্ট, পাঠের সমাপ্তি এবং মূল্যায়ন সংশোধন পাঠ এর অন্তর্ভুক্ত। নেক্সট পয়েন্ট হচ্ছে পাঠের বিষয়বস্তু সংগঠনের ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ নীতিগুলি আলোচনা করো। ক্যানন এবং নিউবেল 2002 সালে পাঠ সংগঠন সম্পর্কে বলতে গিয়ে যে কোনো পাঠের বিষয়বস্তু সংগঠনের ক্ষেত্রে যে সকল নীতির মধ্যে দিয়ে আমরা অগ্রসর হতে পারি তা উল্লেখ করেন। এগুলি হলো মূর্ত থেকে বিমূর্ত ধারণার তত্ত্বনীতির মধ্যে দিয়ে যেতে পারি, যেমন ভিডিও ক্লিপ আগে দেখিয়ে তারপর বিষয়বস্তু ব্যাখ্যা করা যায়। যে বিষয়টি আমরা পাঠদান করব সেটাকে আগে চোখের সামনে দেখানো হলো। নেক্সট হচ্ছে সাধারণ থেকে বিশেষ উদাহরণ ও প্রয়োগের দিকে যেতে পারি। নেক্সট সাধারণ ধারণা থেকে জটিল ধারণার মধ্যে যেতে পারি। শিক্ষার্থীর জানা থেকে আমরা অজানার জ্ঞানের দিকে যেতে পারি। শিক্ষার্থী যা জানে তা থেকে অজানার দিকে। সাধারণ ধারণা গুলি থেকে আমরা বিভিন্ন ব্যাখ্যা ও আলোচনা করতে পারি। এবং লাস্ট হচ্ছে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সূক্ষ্ম ও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির দিকে প্রবেশ করতে পারি। এই ছিল আমাদের পাঠ সংগঠন অর্থাৎ পাঠদানের বিভিন্ন নিয়মগুলি, যেগুলো আমরা অনুসরণ করে একটি পাঠকে সুসংগঠিতভাবে এবং সুন্দরভাবে শিক্ষার্থীদের কাছে পরিচালনা করতে পারি। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।